হাই ফ্রেন্ডস, আবার চলে এলাম আমার শিখার জীবনের সত্যি নিয়ে 11 পর্ব 11 পার্ট 11। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনা করে আমি আমার জীবন কাহিনী শুরু করছি। 11 নম্বর পার্ট। আর তোমাদের ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, একটু কমেন্ট করে উৎসাহিত করো, ভালো লাগবে আমার। পারলে শেয়ার করো, সঙ্গে থেকো। তো যেটা বলছিলাম যে আমার গ্রামের মধ্যে আমি তো ছোট, এবার ক্লাস 5 যখন পাস করব তখন মাস্টার নেই, টিউশন নেই, কিছু নেই। তো খুব চাপ ছিল, দাদা মামা কাকা একে ওকে ডেকে ডুকে একটু অঙ্ক টঙ্ক করতাম, বুঝতাম, তারপর তো যা হোক করতাম। এবার আমার তো ওই সময় ক্লাস 5-এ ভর্তি হওয়ার রোল ছিল। তো আমার একটা টার্গেট থাকতো যে আমি 1 থেকে 10, আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের স্বপ্ন দেখতাম না, কারণ আমি জানি পারবো না। তার জন্য একটা টিচারের দরকার থাকে, টিউশন টিচারের দরকার থাকে। তো আমি ওই একটা টার্গেট ছিল অন্তত 1 থেকে 10-এর মধ্যে আমার রোল নাম্বারটা রাখবো। তো এবার বছর শেষ হতে গেল, আর ওইভাবেই চললো। বর্ষাকালে কচু পাতা, গরমের সময় পাতা কুড়ানো, বিলে জমিতে চৈত্র মাসের সময় ধান জলের থেকে কাটার পর চৈত্র মাসের শুকনোতে ধানের গাছের আগাগুলো কেটে নেওয়া হতো, আর ওর গাছের গোড়া থাকতো। যখন শুকিয়ে যেত তখন ওরা মাটির উপরে শুয়ে পড়তো। তো আমরা গ্রাম ঘরের সব মেয়েরা, বন্ধুরা, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু সব মিলে আমাদের জুটি গিয়ে ওই ধান গাছের নাড়াটাও কেটে আনো, নাড়া বলে। যখন ধান গাছ থেকে ধানটা কেটে গেল তখন ওটাকে নাড়া বলে, ধান গাছকে। তো ওটাও কেটে আমরা এরকম করে করে আটি বেঁধে বেঁধে এই বোঝা করে আমরা নিয়ে আসতাম। রান্না বাড়া করতে মায়ের হেল্প হবে, এনে রোদ্দুরে শুকিয়ে মা রান্না করতো। যে দিক দিয়ে যেভাবে পেরেছি মাকে সহযোগিতা করেছি, কারণ বর্ষাকালে মাকে দেখেছি কি কষ্টে আমাদের দুটো রান্না করে দিত। তো সেইভাবে এবার ক্লাস আমার ওখানে তো রেজাল্টের ব্যাপার আসলো। তখন আমি আমার মাকে বলছি, মা আমি রেজাল্ট আনতে যাচ্ছি ক্লাস 5-এর। মা বলে কি, ও তুই পাস করতে পারবি না, তুই পাস করতে পারবি না। তখন আমি মাকে বলে গেছি, কোথা থেকে তো আত্মবিশ্বাস আসে আমি জানি না, আমি আমার কনফিডেন্স থেকে বলে গেছি, মা আমি যদি ফেল করি সবাই ফেল করবে। এই কথাটা বেরোতো মুখ দিয়ে। মা প্রত্যেকটা পরীক্ষার পরেই বলেছে, ও তুই পাস করতে পারবি না। কিন্তু সারা বছরে আর মা কিন্তু আমাকে ধ্যান দেয় না, পড়, এটা কর, ওটা কর, এই কেন খেলা এত খেলিস না, মুখস্থ করে নে, কিচ্ছু না। তো আমি ওইটা বলে চলে গেছি রেজাল্ট আনতে। রেজাল্ট নিয়ে যখন বাড়ি ঢুকছি, হাসতে হাসতে লাফাতে লাফাতে ঢুকছি। তো ক্লাস 5-এ আমি পাস করলাম 9 রোল নিয়ে। মাকে এসে বললাম, মা এই যে আমি রোল নাম্বার 9 হয়েছি, 9th হয়েছি। বলে বাবা, তখন আমার মা আমাকে একটু আদর, ভালো লাগা, জড়িয়ে ধরা। বলছে হ্যাঁ খুব ভালো মা, পড় তুই, এমনি করে। তো আমাকে কারোর বলা লাগতো না পড়তে। আমার যদি পড়া মুখস্থ না হয় তাহলে 10টা, আমাদের ওখানে গরিব ঘর, অত কেরাসিন তেলেরও অভাব। তখন আমি সকালবেলা ভোরবেলা 5টায় উঠে যেতাম, সূর্যের আলোতে যখনই বই দেখা যাবে তখনই উঠে পড়তাম। উঠে জোরে, আমি আবার জোরে পড়তাম, ডাক ছেড়ে পড়তাম, পড়ে মুখস্থ হতো। কি বলো ইতিহাস, কি বলো বাংলা, ইতিহাসের এত কঠিন কঠিন সাল তারিখ সব কিছু অত্যন্ত কঠিন, টাফ খ্রিস্টাব্দগুলো আমি সব মুখস্থ রাখতাম। আমার মুখস্থ তো হতেই হবে, করতেই হবে। আমি জানি স্কুলে একদিন পড়া না পড়া মানে ওই বেঞ্চের তলায় মাথা দেওয়া, বা অন্যদের যেটা দেখি বা বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখা, মানে ওই লজ্জা চোখের সামনে ভাসে। আমি কোনোদিন পারবো না ওইভাবে মুখ দেখাতে। আর পড়তে ভীষণ ভালোবাসতাম। আমাকে খেতে দিও না 2-4 দিন, আমাকে স্কুলে যাওয়াকে বন্ধ করো না, আর বলো না কেউ আর পড়তে হবে না। তাহলে বুক ফেটে 2 চোখ দিয়ে জল ঝরে আসতো। ভীষণ ভালোবাসতাম।
করতে চেয়েছিলাম জীবনে, পশ্চিমবঙ্গ সরকারের থেকে অন্তত একটা যে কোনো চাকরি আমি আমার নামে নিতে চেয়েছিলাম। কিন্তু অনেক কষ্টের জীবন, বড় দর্দনাক কাহিনী। গরিবী জীবনকে শেষ করে দেয়। গরিবদের কোনো আশা রাখা উচিত নয়, কোনো স্বপ্ন দেখা উচিত নয়, কোনো কিছুই নয়, কিচ্ছু নেই কোনো রকম। ওই যে ধুলোবালির মধ্যে ড্রেনের কোনো রকম রেঙ্কার বেঁচে থাকার নাম গরিবের জীবন, যেটা বুঝেছি। তাই তো জীবনে অনেক কিছু উপলব্ধি করেছি। সেই থেকে একটা প্রতিজ্ঞা ছিল আমার জীবনে, আমি সারা জীবন, আমি যদি জীবনে কোনোদিন ভগবান আমার একটু ক্ষমতা দেয়, আমি গরিবের পাশে থাকবো। কিন্তু আমি বড় লোকদের তেল মাথায় তেল দেবো না, যেটুকু করবো গরিবের মাথায় তেল দেবো, গরিবের পাশে থাকবো। তো যাই হোক, এবার সেভাবে পাশ করলাম, উঠলাম। খুব সবাই খুশি, বাবা তো খুব খুশি। বুক লিস্ট কবে বেরোবে মা? বুক লিস্ট বেরোলে বই এনে দেবে। তারপরে যখন বুক লিস্ট বেরোলো, বাবা সেই বললাম না, একটা দোকান আছে পাল্লা হাটে, ইনস্টলমেন্টে এনে দেয়। বাবা রোজ আয় করে একটু সপ্তাহে টাকা দিয়ে শোধ করে যেগুলো কেনা লাগে। হ্যাঁ, তারপর খুব আনন্দে কাটলো। উঠে গেলাম ক্লাস 6-এ। এবার একটু বড় হলাম। এবার আস্তে আস্তে 6 মানে তোমার 12 বছর। এবার আস্তে আস্তে একটু অন্যরকম মানুষেরও দৃষ্টিভঙ্গি বদলাতে থাকলো ছেলেদের। কিন্তু আমি খুবই ছোট, আমার ভেতরে সব কিছুই নেই, বুঝি না। সব কিছু বুঝেছি আমার বিয়ের পর, কিন্তু সেটা আমি যখন বলবো, যেগুলো আমি কখন কিভাবে জানলাম সেটা আমি বলবো আগামী সময়ে আমার বিয়ের পর। কিন্তু এগুলো মানুষের ভেতরে, ছেলেদের ভেতরে ফিলিংস এসছে, সেটা আমি একটু জানিয়ে রাখছি। আমি জেনেছি অনেক লেটে, সেটা তোমাদেরকে বোঝাতে হবে। এভাবে হতে লাগলো, দিন গেল, আবার বই কিনলাম, সব কিছু নতুন করে। এবার জানো তো, আমাকে না, ওটা স্ট্যান্ডার্ড হাই স্কুল, তো আমি তো খুব গরিবের মেয়ে। আমার প্লাস্টিকের চটি ছিল সেই সময়, চামড়া চটি 350, এই কত যেন নেবে ওরকম, মানে 1 টাকা 4 আনা দিয়ে প্লাস্টিকের চটি পাওয়া যেত, আর 3 টাকা 3.5 টাকায় বোধ হয় ওই চামড়ার চটি হতো, মোটামুটি নর্মালগুলি। তা আমাকে সবাই না খুব লজ্জা দিত, দেখ প্লাস্টিকের চটি পরে এসছে। ওরা বুঝতো না, ওরা গরিবই কোনোদিন দেখেনি, ওদেরই বা কী দোষ। ওরা ভাবে ওদের মতনই বোধহয় জীবনটা জীবন। কিন্তু বিশ্বাস করো, আমাদের জীবনটার ভেতর দিয়ে আমরা যা আনন্দ উপলব্ধি করেছি না, এত খুশি ছিলাম, এত ভালো ছিলাম। জানতামই না শহর বলে একটা কীরকম জিনিস হয়, শহরের এরকম ধরনের পরিবেশ হয়, শহরে এত ইলেকট্রিক, সিনেমা, থিয়েটার, আগড়াম বাগড়াম মার্কেট, মানে দোকান বাজার, বুঝতামই না। কারণ আমাদের জগতই তো গ্রামটুকুনি, স্কুল অবধি আর ওই গোপালনগর বাজার। আর দুর্গাপুজোর সময় মা নিয়ে যেত বনগার দুর্গাপুজো দেখাতে। আমরা ষষ্ঠীর দিন আমাদের বৈরামপুর স্কুলের শহরটায়, গ্রামটায় স্ট্যান্ডার্ড গ্রাম, আর সপ্তমীর দিন ওখানে, অষ্টমীর দিন গোপালনগর, আর অষ্টমীর দিন, নবমীর দিন বনগা। সে কি ঠাকুর, সব থেকে প্রসিদ্ধ বিখ্যাত দুর্গা ঠাকুর হতো আমাদের বনগা। তো সেই ঠাকুর দেখতে যেতাম আমরা। আর তো আমাকে আর কি প্লাস্টিকের চটি নিয়ে এরকম করে বললো। আর গ্রামের যেটা আমাদের ওই বুঝতাম না শহর বলে কেমন হয়, আমরা ওর মধ্যে ভীষণ হ্যাপি থাকতাম, ভালো থাকতাম, সুখে থাকতাম। ভাই বোন নিয়ে আমরা, দাদার থেকে 3 বোন, খুব আনন্দে থাকতাম একসঙ্গে। আর দাদাটা তো জানো, ছাড়া মারতে পারলে বাঁচে। তো যাই হোক, এবার আমার জীবনে কিছু মানুষের যে চাওয়া পাওয়া, সেগুলো শুরু হলো। সেটা আমি পার্টে বলবো
পর্ব বাড়াতে বলবো। এখানে অনেক টাইম হয়ে গেছে, আমি 10 মিনিটের বেশি বানাতে চাই না। মানুষের তো একটু সময় ধৈর্যের ব্যাপার আছে, তারা যে আমার জীবন কাহিনীটা দেখবে শুনবে, অন্তত একটা লিমিটেড টাইমের মধ্যে রাখলে তাদের একটু দেখতেও ভালো লাগবে। তাই আজকে এই 12 পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আমার সঙ্গে থেকো। তোমাদের সকলকে আমি আমার শুভকামনা জানিয়ে 11 পর্ব শেষ করছি। টাটা।